আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয়বারের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, এই স্বাধীন বাংলাদেশে যখন দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, তখন তিনি জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি বক্তব্য দিয়েছেন। এক মাস পূর্তির পর দ্বিতীয় মাসে এসে উনি আবার একটা বক্তব্য দিয়েছেন। প্রথম মাসের বক্তব্যটা ছিল শুরুটা কিভাবে করবেন। উনি দায়িত্ব নিয়েছেন, জাতিকে স্বস্তি দেওয়ার জন্য কিছু বক্তব্য প্রেরণ করেছেন। দেন দ্বিতীয়বার যে বক্তব্য দিয়েছেন, এটা এক মাস পরিপূর্ণ হয়েছে। এক মাসে কি করেছে জাতির জন্য, এই দেশের জন্য, এই জিনিসটাই মূলত উনি খোলাসা করেছেন। জাতিকে আশ্বস্ত করার জন্য উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। প্রচণ্ড গরম, এর মধ্যে বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিং, গোটা দেশবাসী আজ অস্বস্তিকর অবস্থায় রয়েছে। সমস্ত অস্বস্তিকর অবস্থায় থাকার পরেও সমস্ত মানুষ তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিজয় হওয়ার পর প্রতিটি মানুষ আনন্দিত, গর্বিত নতুন বাংলাদেশ পেয়ে। এই বাংলাদেশের যে কয়েকটা বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন, সে প্রেক্ষিতে আমি আলোচনা করতে যাচ্ছি, যা সেটা স্মরণ করে দিচ্ছি। উনি যে বক্তব্যগুলো দিয়েছেন অত্যন্ত স্পর্শকাতর, প্রয়োজনীয় এবং সবার জন্য, এই দেশের জন্য আনন্দেরও বটে। আমরা নতুন একটি বাংলাদেশ পেতে যাচ্ছি, তার সুসংবাদ বা শুভ আভাস উনি দিয়েছেন। হয়তো আমরা পেয়েও যাব। আসলে একটা দেশ যখন স্বাধীন হয় বা স্বাধীন হওয়ার প্রয়োজন অনুভব হয়, তার পূর্বে কিছু সিনড্রোম থাকা দরকার, যে সিনড্রোমগুলোর কারণেই জাতি দুর্বার গতিতে আন্দোলন করে, প্রতিটা মহল থেকে আন্দোলনের জোয়ার ওঠে। তেমনই একটা পরিবেশ স্বৈরাচারী খুনি হাসিনা করেছিল। এটা আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় ছিল, কারণ সেটা যদি না হতো, হয়তো বারবার এই জাতি নতুন নতুন কিছু স্বৈরাচার দেখতে পেত। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তির যে বাণীগুলো দিয়েছেন, স্বস্তির যে বাণীগুলো দিয়েছেন, এগুলো যদি প্রতিফলিত হয়, বাস্তবায়িত হয়, তাহলে জাতি হিসেবে আমরা আসলে গর্ববোধ করার মতো একটি পর্যায়ে পৌঁছতে পারবো, আশা করা যায়। উনি প্রথমে ওনার বক্তব্যের শুরুতে উনি যে বক্তব্য দিয়েছেন, উনি স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। যারা শহীদ হয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করেছেন, তাদেরকে স্মরণ করেছেন, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ হয়েছেন, তাদের পরিবারকে দেখভালের জন্য একটা ফান্ড এবং একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। তাদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন সহ সব কিছুর জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে। এই ফান্ডে সবাইকে অর্থায়ন করার জন্য উনি আহ্বান করেছেন। দেশি বিদেশি সমস্ত সব বিভিন্ন রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে, ইভেন ব্যক্তিকেও সেই ফান্ডে অর্থায়ন করার জন্য উনি আহ্বান করেছেন। নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। উনি বন্যার বিষয়ে বলেছেন যে বন্যার অবস্থা দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই, কয়েকদিনের ভিতরেই ভারতের উগ্র মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ওনারা ওনাদের সীমান্তের বাঁধগুলোকে খুলে দিয়ে বাংলাদেশকে আকস্মিকভাবে বন্যার মুখে ঠেলে দিয়ে
লক্ষ কোটি জনতাকে, লক্ষ কোটি বললো গোটা দেশটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে গোটা জাতির সাহসিক পদক্ষেপে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে। অর্থায়ন করা হয়েছে গোটা দেশ থেকে। প্রতিটি মানুষ এই আন্দোলনে এবং এই অর্থায়নে শরীক হয়েছে। বন্যা পরবর্তী আমরা সাধারণত দেখি যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়, বন্যা চলাকালীন অবস্থায় সাধারণত অর্থায়ন করা হয়, তাদেরকে ত্রাণ বিতরণ করা হয়, কিন্তু বন্যা পরবর্তী অবস্থায় সে সকল পরিবার দিকে আমরা কেউ তাকেও দেখি না। এর পূর্ববর্তী ইতিহাস আমরা জানি এবং দেখেছি। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়াল করেছেন যে বন্যা যে আমরা ত্রাণ বিতরণ করে তাদেরকে সাময়িকভাবে যে একটু উপকার করেছি, এটা করলেই হবে না, তাদের পুনর্বাসন করার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে হবে। আলটিমেটলি তাই করা হচ্ছে। বন্যার পুনর্বাসন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই হিসেবে কাজ করাও হবে। এই জন্য তিন বাহিনীর সমস্ত প্রশাসনের যে তিন বাহিনীর উনি ইন্ডিকেট করে বলছেন যে তিন বাহিনীর সমস্ত এই বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীকে প্রশংসা করেছেন তাদের সাহসিক পদক্ষেপের জন্য, এবং তারা এই পুনর্বাসনেও তারা সহযোগিতা করবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন। একের পর এক যে নতুন যে সংস্কারবাদী তত্ত্বাবধায়ক সরকারের কাছে একের পর এক বিভিন্ন মহল থেকে সংস্কারের দাবি করতেছে, জাতীয়করণের দাবি করতেছে, সরকারি কর্মজনের দাবি করতেছে তাদের প্রতিষ্ঠানগুলোকে। আসলে একের পর এক এত আন্দোলন করা মানে হচ্ছে সরকারকে বিব্রত করা হচ্ছে, উপদেষ্টা পরিষদকে বিব্রত করা হচ্ছে। এটা উনি উইলিংলি বলেছেন, কারণ এই ক্ষীণ সময়ের মধ্যে রাষ্ট্রকে সংস্কার করার জন্য যত কিছু পদক্ষেপ, এত সংকীর্ণ সময়ের মধ্যে সবাই দাবি দেওয়া নিয়ে আন্দোলন যদি করে, পথরুদ্ধ যদি করা হয়, তাদের কাজে ব্যাঘাত ঘটবে এবং তারা আসলেই পারবে না। তো সেদিক থেকে উনি বলেছেন দাবি দেওয়াগুলো ধীর পর্যায়ে আপনারা লিখিতভাবে আমাদেরকে জানান, আমরা অবশ্যই পর্যায়ক্রমে এগুলো সলভ করার চেষ্টা করব। অবশ্যই এই ব্যাপারে উনি যেভাবে কথা বলেছেন এটা প্রশংসার দাবিদার, এবং আমরাও আশা করি যারা আন্দোলন করতেছেন, এই 16 বছরে আপনারা আন্দোলন করতে পারেননি, 1 মাসের ভিতরে আন্দোলন করে সরকারকে কোণঠাসা করতে চাচ্ছেন, এটা নিশ্চয়ই ভালো কোনো কিছুর বহিঃপ্রকাশ হচ্ছে না। দেশটা সচল হওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান থাকে, কলকারখানা, শিল্প, ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটা সচল থাকে। উনি উল্লেখ করেছেন যে কলকারখানা এবং শ্রমিকের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের ভিতরে যে সুসম্পর্ক বজায় থাকে, প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়ে যায়, কোনো প্রতিষ্ঠানে যেন বন্ধ না হয়ে যায়, উনি এ ব্যাপারে বারবার তাগাদা দিয়েছেন এবং এটা বলেছেন। কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠানের মালিক ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, এবং ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যত কর্মচারী আছে, শ্রমিক রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, সবাই ক্ষতিগ্রস্ত হবে, সবার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। সো প্রতিটা কলকারখানাকে উজ্জীবিত রাখতে হবে এবং তাদের মধ্যে অবশ্যই আলোচনা সাপেক্ষে করতে হবে। কোনো প্রকার আলোচনা এমন করা যাবে না যাতে মালিক শ্রমিক দ্বন্দ্ব হয়। মালিক শ্রমিক দ্বন্দ্ব নিরসন করে প্রতিটি কলকারখানা সচল রাখার জন্য উনি উদ্যোক্তা আহ্বান করেছেন। উনি আলোচনা করেছেন বাংলাদেশের ওষুধ শিল্প বাংলাদেশকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়ার পরে বহির্বিশ্বে অনেক দেশে ঔষধ রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং প্রত্যেকটা ওষুধ কারখানা যারা বিদেশে রপ্তানি করতেছেন এবং বিদেশে আমাদের ঔষধের মান ভূয়সী এবং প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, প্রশংসিত হয়েছে। সো ওষুধ কলকারখানাগুলোকে আরও আধুনিকায়ন করার জন্য উনি আহ্বান করেছেন। এই দেশের প্রতিটা মানুষ যখন বাক স্বাধীনতা খর্ব হয়ে যায়, কেউ কোনো কথা বলতে পারে না, সাংবাদিক থেকে সকল
রকমের এবং সাধারণ জনগণের বাক স্বাধীনতা হরণ যাতে না হয়, হরণ হওয়ার মতো অনেক কালো আইন ছিল। জননিরাপত্তা আইন থেকে শুরু করে অনেক আইন, কালো আইন করা ছিল, এগুলো ওনারা বাতিল করেছেন। অবশ্যই এটা প্রশংসার দাবিদার। স্বাধীনতার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরো অনেক কতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ডিসি গুলো পদত্যাগ করছেন। কেউ বাধ্য হয়ে করেছেন, কেউ স্বেচ্ছায় করেছেন। এটা এই জাতির জন্য অবশ্যই কল্যাণকর কিছু হয়েছে এবং আশা করা যাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে যে ডিসিগুলো নিয়োগ করা হয়েছে নতুন করে, অবশ্যই এই দেশের নন্দিত তারা, এবং তারা অবশ্যই তাদের ব্যক্তিত্ব, তাদের অভিজ্ঞতা, তাদের কর্মদক্ষতা এবং প্রজ্ঞার মাধ্যমে তারা তাদের জায়গাটাকে আঁকড়িয়ে ধরে থাকবেন এবং খুব ভালোভাবেই তারা তাদের জায়গা আঁকড়িয়ে রেখে এই জাতিকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্কিংয়ে আরও পদোন্নতি করার চেষ্টা করবেন। সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং বলছেন যে আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে যত পারেন আত্মকেন্দ্রিক সমালোচনা করেন আমাদের জন্য এবং গঠনমূলক সমালোচনা করেন। বিরোধিতা যত করার করেন, বিরোধিতা করার জন্য করা নয়, বিরোধিতা করার জন্য যে সকল গঠনমূলক সমালোচনা করা দরকার সব কিছু সমালোচনা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সাংবাদিক সহ যত ধরনের ব্যক্তি আছেন, সমাজ সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের সমস্ত পর্যায়ে যত ব্যক্তি আছেন, যার যার থিঙ্কিং, যেরকম পজিটিভ থিঙ্কিংগুলো প্রকাশ করার জন্য মুক্ত স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি আরও আলোচনা করেছেন যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশের কিছু ভাইয়েরা স্বাধীনতার প্রেক্ষাপটে আন্দোলন করেছিলেন, সে দেশ থেকে বিভিন্ন দেশে আন্দোলন করেছে। তো এর ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে যারা ছিলেন সে দেশেও আন্দোলন হয়েছিল। সে আন্দোলনে 57 জনকে ইন্ডিকেট করে ওই দেশের সরকার, ওই দেশের নিয়ম অনুযায়ী, ধারা অনুযায়ী তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিল এবং এই সাজাকে কার্যকরও করা হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দেশের আমিরকে, ওই দেশের প্রধানকে রিকোয়েস্ট করেছেন যে তাদেরকে বিনা শর্তে যেন খালাস দেওয়া হয়। তাদের জন্য আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে, আমাদের তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে উনি রিকোয়েস্ট করেছেন এবং আমার রিকোয়েস্ট সম্পূর্ণ মঞ্জুর করা হয়েছে এবং তারা বেকসুর খালাস পেয়েছে। অবশ্যই এটা প্রশংসার দাবিদার। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ এবং দক্ষিণ এশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার এই এলাকাগুলো নিয়ে বাংলাদেশ খুব সুন্দরভাবে থাকতে চাচ্ছে। সার্ক যে আমাদের দক্ষিণ এশিয়ার একটা সর্বশক্তি, বৃহৎ একটা শক্তি, এই সার্কটাকে আরও সুন্দর এবং গঠনতান্ত্রিক করার জন্য, আরও আকর্ষণীয় করার জন্য, আরও গণতান্ত্রিক করার জন্য উনি চেষ্টা করবেন এবং অলরেডি এই ব্যাপারে উনি প্রস্তাবও দিয়েছেন। শেখ হাসিনার চুরি উন্নয়নের নামে বিভিন্ন ধরনের বাজেট করে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলারকে চুরি করার যে অপচেষ্টা করা হয়েছিল সেগুলো খুঁজে খুঁজে এগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পাচারকৃত যত ধরনের অর্থ বিদেশে চলে গেছে সমস্ত অর্থগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা ব্যাংককে বর্তমানে নিউট্রাল করা হয়েছে, তাদেরকে স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ ফেসিলিটি দেওয়া হচ্ছে। বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি, যে বাংলাদেশের টাকার যে মান কমেছে, এটার প্রধান একটা কারণ হচ্ছে সরকার যখন কোনো ক্রমেই কোনো কিছুতে পেরে উঠতেছিল না তখন 60,000 কোটি টাকা ছাপানো হয়েছিল। এটা সম্পূর্ণ অবৈধ ছিল এবং এটা এই দেশের জন্য ক্ষতিকর ছিল। 60,000 কোটি টাকা
বাংলাদেশ থেকে বাজেয়াপ্ত করার চেষ্টাও করা হবে এবং মূল্যস্ফীতি কমানোর যে কমে গেছে এটাকে আবার কিভাবে স্বাভাবিক করা যায় সে চেষ্টা করবেন। বড় বড় আমলা, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপিরা কালো টাকাকে বিভিন্নভাবে সাদা করার যে চেষ্টা করছিল এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কালো কালোই থাকবে, সাদা সাদাই হবে। সাদা কালো মিশ্রণের কোনো সুযোগ নাই এবং কালোকে সাদা করারও কোনো সুযোগ আর নাই। এই জায়গাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই এটা প্রশংসার দাবিদার। বাংলাদেশকে আরো আধুনিকায়ন করার জন্য, উন্নত করার জন্য বিভিন্ন রকমের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো ডে বাই ডে ইনক্রিজ করা হবে এবং এগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞ এবং বিচক্ষণ লোকদেরকেই নিয়োগ দেওয়া হচ্ছে। পণ্যের দাম কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, তেল, চাল, ডাল, ডিম, আটা, ময়দা, এই যে নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ, এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো একদিনে আসলে সম্ভব নয়। ধীরে ধীরে কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে সরকার এবং এটা কমানোর জন্য এনবিআরকে সর্বোচ্চ তাগাদা দেওয়া হয়েছে। এনবিআর সর্বোচ্চ চেষ্টা করতেছেন। 1 কোটি পরিবারকে যে টিসিবির পণ্য দেওয়া হতো এটা অবশ্যই ওটা কন্টিনিউ থাকবে, এ ব্যাপারেও উনি জানিয়েছেন। এবং ডিজেল পেট্রোলের দাম যে কমানো হয়েছে এটা এই সরকারই করেছেন এবং অবশ্যই এটা প্রশংসার দাবিদার। আমরা আশা করব পর্যায়ক্রমে আরও কমে আসবে। ভুয়া এবং অবৈধ অনেক মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় যারা 12 বছর নিচে ছিল এমন মুক্তিযুদ্ধের তালিকায় প্রায় 50,000-এর মতো, এগুলোকে সম্পূর্ণ বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাডারে নিয়োগে বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগে 28 থেকে 42তম যে বিসিএস নিয়োগ হয়েছিল সেগুলোতে সম্পূর্ণ বেআইনিভাবে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্টদের যারা দোষর এবং তাদের পক্ষভূত যারা শুধু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই 28 থেকে 42তম বিসিএসটাকে সংস্কার করার ব্যাপারেও চিন্তা করা হয়েছে। যারা ওই সময় অ্যাপ্লাই করেছে যারা টিকেনি তাদের ব্যাপারেও চিন্তা করবে সরকার। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীকে অবশ্যই সম্পদের হিসাব প্রতি বছরে দিতে হবে। এটা একটা অবধারিত একটা বিষয় এবং এটা দরকার ছিল অনেক আগে থেকেই, যেটা করেনি এটা এখন দেখা হবে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে সরকারি তার নিজস্ব তহবিল, তার সংসারের আয়, মানে যাবতীয় হিসাব, তার ইনকামের যাবতীয় হিসাব, তার সম্পদের যাবতীয় হিসাব দিতে হবে প্রতি বছর। এটা বাধ্যতামূলক করেছেন এবং এটার জন্য এক্সট্রা স্যালুট। যদি এটা আগে থেকে করা হতো আর কোনো কর্মকর্তা এত বিশাল সম্পদের পাহাড় করতে পারতো না। উনি সবচেয়ে আকর্ষণীয় একটা কথা বলেছেন, সেটা হচ্ছে গণবিপ্লব যে অনুষ্ঠিত হয়েছিল, গণবিপ্লবের একটা প্রেক্ষাগৃহ এটা গণভবনকে ঘিরে যে উন্মাদনা, মনে হয় যত আনন্দ, বিপ্লবের সর্বশেষ চূড়ান্ত বিজয়ের যে মুহূর্ত, এটা হচ্ছে সেই গণভবনকে আর গণভবন হিসেবে কোনো রাষ্ট্রীয় প্রধান বা সরকার প্রধানের জন্য আর এটা রাখা হবে না, সংস্কারও করা হবে না। ওইটাকে জাতীয় বিপ্লবের জাদুঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটাকে সেই হিসেবে ঘোষণা করা হয়েছে সেলুয়েট এই সিদ্ধান্তকে। পলিথিনের বন্ধের অনেক দিন আগে থেকেই কথা শোনা যাচ্ছে। পর্যায়ক্রমে বন্ধের জন্য সুপার শপগুলোতে পলিথিন বন্ধ করা হচ্ছে। অলরেডি এটা আলটিমেটাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াকে ধন্যবাদ জানানো হচ্ছে।
রাষ্ট্রকে শুধু সংস্কার করলে চলবে না, রাষ্ট্রের প্রতিটা ইউনিট, প্রতিটা পার্সন, একক ব্যক্তি, একক সমাজ, সবকিছুকেই পুনর্বিন্যাস করার জন্য, সংস্কার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় সরকার প্রধান নিজে যেমন সংস্কার করবেন সরকার রাষ্ট্রকে, জেলা প্রধান জেলাকে, উপজেলা প্রধান উপজেলাকে, ইউনিয়ন প্রধান ইউনিয়নকে, ওয়ার্ড প্রধান ওয়ার্ডকে, গ্রাম প্রধান গ্রামকে, বাড়ি প্রধান বাড়িকে, এবং প্রতিটি পর্যায়ে প্রতিটি সংগঠন সংস্থা তার প্রধান এবং প্রতিটি ব্যক্তির দায়িত্ব হবে সংশ্লিষ্ট সংগঠনকে সংস্কার করার জন্য। এটা একটা সুন্দর একটা উনি তাগাদা দিয়েছেন, নিঃসন্দেহে ভালো একটা তাগাদা, যে সংস্কার সরকার শুধু করলেই হবে না, পুরো জাতিকে সংস্কার করার জন্য ইন্ডিভিজুয়ালি যার যার জায়গা থেকে সংস্কার করতে হবে। সমস্ত সংস্কার শেষ করে নির্বাচনের জন্য সরকার প্ল্যান গ্রহণ করবেন। কবে নির্বাচন দেওয়া যাবে, এর আগে সরকার প্রধান 6টা সেক্টরকে সংস্কার করার জন্য 6 জন প্রধান ব্যক্তিকে অলরেডি নিয়োগ করেছেন। এই 6টা জায়গাকে সংস্কার করার পরেই নির্বাচন। এই 6টা জায়গা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস সময় দেওয়া হয়েছে, যে 3 মাসের ভিতরে সমস্ত সংস্কার করা হবে এই 6টা জায়গায়। এই 6টা জায়গায় যে 6 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে হচ্ছে নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি সুজনের মহাপরিচালক হিসেবে আছেন। পুলিশ প্রশাসনকে সংস্কার করার জন্য সরফরাজ চৌধুরী, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার বিভাগকে সংস্কার করার জন্য বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে সংস্কার করার জন্য ডক্টর ইফতেখার রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসনকে সংস্কার করার জন্য আব্দুল মুহিত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন কমিশনকে সংস্কার করার জন্য ডক্টর শাহদিন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বগুলো সবাই যার যার মতো করে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন, এবং গোটা দেশবাসীর আমাদের উচিত হবে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কার্যক্রমকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সহযোগিতা করা। একটা প্রধান কাজ অবশ্যই এখান থেকে আমরা এড়িয়ে যেতে দেখেছি, যেহেতু গঠনমূলক সমালোচনা করার কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে আমি গঠনমূলক সমালোচনায় বিদ্যুতের জায়গাটা একটু পাশ কাটিয়ে গেছেন। এই বিদ্যুতের ব্যাপারে কি করবেন এটা আসলে আলোচনায় আসেনি। আমরা চাচ্ছি বিদ্যুৎটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সবার আগে অন্যান্য সংস্কার কাজের সাথে বিদ্যুৎটাকেও সংস্কার করা উচিত, এবং বিদ্যুতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বাড়ানো কিভাবে যায় সেটা অবশ্যই করা দরকার, এবং এটা করতে হবে। প্রচুর লোডশেডিংয়ে জনজীবনে বিপর্যস্ত, গোটা মানুষ নীরবে নিস্তব্ধ মেনে নিচ্ছে, কারণ নতুন একটি বাংলাদেশ, নতুন একটি সরকার, নতুন একটি ব্যবস্থায় একটু হ্যাসেল হচ্ছে, এটা আমাদের সবারই জানা। আমরা সবাই অপেক্ষা করব নতুন একটি বাংলাদেশ আমরা যেন পাই। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেমন জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে ছেড়ে দিয়েছেন, নতুন একটি সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে আমাদেরকে দিয়েছেন, ওনারা যেন সংস্কারটা সুন্দরভাবে করেন এবং সর্বোচ্চ এবং জনগণের নন্দিত যেন একটা পরিবেশ সৃষ্টি হয় এই দেশে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতিতে যেন আমরা পরিণত হতে পারি, আমাদের দেশটা যেন পৃথিবীর একটা আইডল হয়। আমরা এই প্রচেষ্টা নিজেদেরকে অব্যাহত রাখবো এবং আল্লাহর কাছে দোয়া করব। সেই সঙ্গে উপদেষ্টা পরিষদকে তাদের কাজ
সুষ্ঠুভাবে করার জন্য যেভাবে সহযোগিতা করার দরকার, যে যার জায়গা থেকে আমরা অবশ্যই করব। সাধুবাদ রইল উপদেষ্টা পরিষদকে, তবে সুন্দর যেন হয়, যেমনটি কথা এবং যেমনটি আশা জাতিকে দেওয়া হয়েছে তেমনটি যেন হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।